ক্যামেরা কি চালু? হ্যাঁ, একটু বন্ধ করো। তুমি যদি বলো ভোরের বেলা কাক শব্দ করা একলা স্টিমার ফেরিওয়ালার হাক লাঠি হাতে ডাকাত সর্দার রাত জাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার এই শহর আমার এই মানুষ আমার এই শহর আমার এই মানুষ আমার। আমার বড় ভাই আজকে আবার লেট করছে, তুমি কিছু বলবা? তুই আমাকে চিটাগাংয়ের ছবিগুলো এখনো পাঠাস নাই। এই না, আমি চিটাগাংয়ের ছবি দিছি। পাঠাও নাই, তুমি চেক করো হোয়াটসঅ্যাপ। মিথ্যা কথা বলতেছে। চিটাগাংয়ের ছবি আমি নিজ দায়িত্বে বসে পুরো আবারও আমন্ত্রণ সবাইকে অন রেকর্ড উইথ সাইফ রুবাবের আজকের পর্বে। আজকে আমরা আছি রাজধানী ঢাকাতে, ঢাকা 16 আসনে মিরপুর পল্লবী, রূপনগর এবং এর আশেপাশে আর কিছু জায়গা জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি জনাব আমিনুল হক। জনাব আমিনুল হকের এই রাজনৈতিক পরিচয়ের বাইরে তার আরেকটি পরিচয়, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন এবং শুধু ক্যাপ্টেন ছিলেন না, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবথেকে সফল অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়। মিরপুর পল্লবী ইজ গোয়িং টু বি এ ভেরি ডিফারেন্ট থিং, লাইক অল আদার এপিসোডস। সারাদিন থাকবো, কভার করবো জনাব আমিনুল হকের ইলেকশন ক্যাম্পেইন। একটা কথা বলে রাখা ভালো, 22 জানুয়ারি থেকে অফিসিয়াল ইলেকশন ক্যাম্পেইন শুরু হচ্ছে। তো টিপিক্যালি ইলেকশন ক্যাম্পেইন যেরকম হয়, আমরা এরকম কিছুই এখনকার পর্বগুলোতে 22 জানুয়ারির আগের পর্বগুলোতে আসলে সেভাবে দেখাতে পারছি না। নির্বাচনী আচরণবিধি মেনে যতটুকু ইন্টারাকশন করা যায় এখন প্রার্থীরা ততটুকু ইন্টারাকশন করছে। প্রার্থী বাজার করতে আসছে, আমরাও বাজার করতে যাচ্ছি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। সরি আমি লেট করে দিয়েছি। ওনার মতো অত্যন্ত ভালো এবং সৎ মানুষ ঢাকা 16 আসনে পাওয়া, এটা আসলেই আমাদের জন্য ভাগ্যের বিষয়। আমরা তার ছোটবেলা থেকে চিনি, তিনিও আমাদের দেশের জন্য যা করেছে ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আরো উন্নত করবে। আর উনি সাধারণ মানুষের মতো 8 জনের মতো চলাফেরা করে, ওনার কোনো ব্যক্তিগতভাবে গাটমাট লাগে না। আমি ছোটবেলা থেকে আসছি এই বাজারে। এই যে বসির মাছ ব্যবসায়ী, ওরা সবসময় মাছ কিনে দেয়, কালু আছে তরকারি। তুমি কোন স্কুলে পড়ো? জাহানাবাদ। এটা কোথায়? 1 নম্বর দিয়াবাড়ি। তোমার স্কুলের ড্রেস বানাইতে হবে, কত টাকা লাগবে? ঠিক আছে, ভালো থাকেন, যাও মা, যাও। আম্মা যতদিন বেঁচে ছিল ততদিন আমি রেগুলারই বাজারে আসতাম। তো আম্মা মারা যাওয়ার পরে আসলে ওইভাবে বাজারে আসা হয় না আর কি। ক্যাম্পেইনটা আসলে আমাদের বয়সী বলেন, আমাদের থেকে ছোট বয়সীরা বলেন, তারা আসলে দেখেইনি আসলে নির্বাচনী ক্যাম্পেইন যে একটা উৎসব, এটা দেখেনি। আমাদের যারা সন্তান বা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা এইভাবে কিন্তু এখন পর্যন্ত দেখেনি। তো আমি যখন প্রথম আমাদের প্রিয় নেত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করি, সেই দিনের কথা আসলে আমি সব সময় আমার সারা জীবন মনে থাকবে। কারণ আমি একদমই খেলোয়াড় মানুষ, আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো আমার সেই মেধা বা সেই
ধারণা ছিল না, বাট আমি যখন কথা বলছিলাম এর ভিতরে আমি একটি জায়গায় আটকে গিয়েছিলাম, আমার এখনো মনে আছে। তখন পাশ থেকে ম্যাডাম আমাকে বলে দিয়েছে যে তুমি এটা বলো। জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা হটস্পট হচ্ছে মিরপুর এলাকা। আপনার আসনটি বৃহত্তর মিরপুর এলাকার একটি অংশ। সেই সময়টা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? থ্রুআউট 17 ইয়ার্সই চ্যালেঞ্জিং ছিল। প্রথমত আসলে এটা কোটা আন্দোলনই ছিল। ছাত্ররা রয়েছে, ছাত্রীরা রয়েছে, তাদের পাশে অভিভাবকের মতো তোমরা তাদেরকে সাপোর্ট করো। তারপরে কোটা আন্দোলন থেকে যখন এটা স্বৈরাচার পতনের আন্দোলনিকে রূপ নিল, তখন আমরা বিশেষত একদম 15 জুলাইয়ের হ্যাঁ পরেই। 15 জুলাইয়ের পরে তো আমি একদম প্রতিটি মুহূর্তেই আমরা কাজ করেছি। এবং 19শে জুলাই এখনো মনে আছে, শুক্রবার দিন আমাদের একটি কর্মসূচি ছিল, যে বিক্ষোভ সমাবেশ ছিল স্বৈরাচার পতনের। সকল নেতা কর্মীদেরকে আমরা বলেছিলাম কাকরাইল যে মসজিদ আছে সেই মসজিদে সবাই নামাজ পড়বে, এবং এখান থেকে আমরা মিছিল নিয়ে আমাদের যে সমাবেশ স্থল প্রেস ক্লাবের উদ্দেশ্যে আমরা রওনা হব। কদম ফোয়ারার আগে যখন আসলাম তখন দেখলাম যে হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশ গুলি করা শুরু করলো। আমাদের অনেকে গুলিবিদ্ধ হলো। প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার পতন আন্দোলনের জন্য আমরা সংগ্রাম করেছি। ঠিক মধ্যরাতে সেই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী তারা এসে মধ্যরাতে আমাকে অ্যারেস্ট করে ফেললো। আগস্টের 3 তারিখ পর্যন্ত এক নাগারে 13 দিন আমি রিমান্ডে ছিলাম। ওই রুম থেকে বের হওয়ার পরে আবার জমটুপি পরায় দেন, অমানবিক। সো বর্তমানে যেটা চাই যে আল্লাহর রহমতে যে রাজনীতি হবে সাধারণ মানুষের জন্য, এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে এই না যে ক্ষমতা, রাজনীতি শুধু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা করতে চাই। আমরা আরো কথা বলবো ফার্দার। এরপরে একটু নামাজের নামাজের জন্য যাবো। তো জি সবাই উজু করে রেডি হই আর কি আমরা। ঠিক আছে। সকালে যখন আমরা আজকে শ্যুট শুরু করি, আমরা আসলে ওনার বাসায় যেতে একটু দেরি করে ফেলি। তো উনি ততক্ষণে বাজারের জন্য বের হয়ে গিয়েছিলেন। মিরপুর 6 নম্বরে আমরা এখনও 6 নম্বরে আছি। 6 নম্বরের যে মেইন কাঁচা বাজার, সেখানে উনি বাজার করেন। বাজার শেষে তিনি জুম্মার সময় হয়ে যায়, জুম্মা পড়তে তিনি এই মসজিদে এসেছিলেন। জুম্মা শেষে একটি জানাজা ছিল, এখন দোয়া পড়াচ্ছে। এখান থেকে আমরা লাঞ্চে যাব। এরপরে আপনার থ্রু আউট দ্য ডে তার বাকি ক্যাম্পেইন কভার করব। আমরা যে বিল্ডিংটির সামনে এখন দাঁড়িয়ে আছি, এইটা বেসিক্যালি আমিনুল হক ভাইয়ের নতুন নির্বাচনী অফিস। এটা উদ্বোধন হবে, সে উপলক্ষে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এখান থেকে তার সার্বিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। তো মূলত আমরা আসলে সকাল থেকে এখানে ছিলাম। তিনি বাজারে গেলেন, বাজারে পরে নামাজের জন্য গেলেন, জুমার নামাজের জন্য। এর মাঝখানে আমাদের সঙ্গে একটু কনভারসেশন হয়েছে। এখন বেসিক্যালি আমরা লাঞ্চ করলাম তার সাথে। লাঞ্চের পরে আমরা নির্বাচনী অফিস উদ্বোধনে এসেছি। এখানে এটি মিলাদ মাহফিল এরপর উনি উদ্বোধন করবেন, এবং এখান থেকে পরে আমরা ওনার কনস্টিটিউয়েন্সির অন্যান্য জায়গায় যাব, বিভিন্ন জায়গায় কভার করব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলবো। তো প্রথমে আমরা এখানে যাই, এখান থেকে তারপরে আমরা বেরোচ্ছি। বেশ লম্বা একটা প্রোগ্রাম হলো। এখানে প্রথমে আসরের নামাজ এবং পরবর্তী মিলাদ মাহফিলের মাধ্যমে জনাব আমিনুল হক সাহেব তার নতুন নির্বাচনী অফিসের সূচনা করলেন। এখানে আরও কিছু ডিজাইনিংয়ের কাজ বাকি, যেমনটা আমরা জানতে পেরেছি। অফিসে একটু লোকজন খালি হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা বেসিক্যালি ঢাকা 16 আসনে একটু ভিতরে চলে যাব এখানকার ডেমোগ্রাফি দেখানোর জন্য। এবং এই ডেমোগ্রাফিটা বেশ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং এটা আমরা আপনাদেরকে থ্রু আউট দ্য ভিডিও বলার চেষ্টা করব। বাচ্চাদের খেলার মাঠ নাই, কোনো একটা মাঠ করে দিবে তো ভালো হবে ইনশাআল্লাহ, সবার জন্য, জনগণের লিগে, সবার লিগে। ভাই তো লোক ভালো। আমিনুল হকের কথাই বেশি শোনা যাচ্ছে আর কি। মাশাআল্লাহ, আমাকে অনেক ভালো লাগে ভাই। আপনি ভোট দিবেন আমিনুলকে? ইনশাআল্লাহ। আর ভোট 3টা আছে। যেই আসুক না কেন, মানে চেঞ্জেসটা হচ্ছে আমাদের প্রগতি স্কুলে একটা গ্রাউন্ড আছে, ভালো পরিমাণ জায়গা আছে, কিন্তু স্কুলে কোনো টিম নেই, স্কুলে কোনো খেলা হয় না।
ভাইয়া, তো সারাদিন পরে আবারও এখন তো প্রায় 12টার বেশি বাজে, তা আজকে ঠান্ডাটা একটু কম দেখে, এই যে গত অপেক্ষাকৃত কয়েকদিন কম। হ্যাঁ, অন্যান্য দিন আমার এই এলাকায় প্রচুর ঠান্ডা পড়ে, বাট সন্ধ্যার পরে মনে হচ্ছে যে একটু ঠান্ডাটা সন্ধ্যা বেশি পরে একটু পড়েছে। বেশি, আজকে সারাদিন সারাদিন মোটামুটি ঠিক ছিল। এই কর্মযজ্ঞ আজকে হচ্ছে মাত্র, এখনো তো অফিসিয়াল প্রচারণা শুরুই হয়নি, আজকে হচ্ছে 10 তারিখ পড়লো, এখন 12টার পরে মেইন প্রচারণা কাজটা তো শুরু হচ্ছে। এই যে টায়ার্ড লাগে, মানে আপনি এজ এন অ্যাথলিট আপনি লাগার কথা না, আমি আসলে কেমন লাগছে? কাজ করতে আমার ভালো লাগে। আমি পরিশ্রমে বিশ্বাসী এবং পরিশ্রমের মাধ্যমে নিজের যোগ্যতা, নিজের একটি অবস্থান তৈরি করাতে আমি এটা বিশ্বাস করি। এটি আমি আসলে একটি আমার সেই ছোটবেলা থেকেই যখন আমি খেলেছি তখন থেকেই পাবলিক রিলেশনটা আমার সবসময় ছিল, যেহেতু বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি। যখন ভালো ফুটবল খেলেছি তখন সবাই মাথায় নিয়ে উৎসব করেছে, আবার মাঝে মাঝে যখন বাজে গোল রিসিভ করেছি তখন আবার দুয়োধ্বনি দিয়েছে। সো সব কিছুর সাথেই অ্যাডজাস্টেবল। সো রাজনীতিটাও এরকমই, যে সবাই যে আমাকে একই রকমভাবে পছন্দ করবে বিষয়টা এরকম না। ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের সবাইকে একত্রিত করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি নিজেকে প্রস্তুত মনে করেন শতভাগ, সেক্ষেত্রে যদি আমি একজন তরুণ হিসেবে জানছি যে আমার নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করা উচিত আমার বা আমার মতন অন্য অনেকে। আমি স্পোর্টসম্যান এবং আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি এবং আমি পাশাপাশি বিএনপির স্পোর্টস সেক্রেটারির দায়িত্ব পালন করছি এবং আল্লাহ যদি কবুল করে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে নির্বাচন করছি। সব কিছু মিলিয়ে দীর্ঘ যে আমাদের পথ চলা বা দীর্ঘ যে স্বৈরাচারের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে আমরা কিন্তু প্রতিটি মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছি, বাধাগ্রস্ত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমি যেহেতু অ্যাজ এ প্লেয়ার হিসেবে দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি, একটি দল বা একটি দেশ বা একটি প্রতিষ্ঠানকে কিভাবে একটি গুছিয়ে কাজ করা যায় বা কিভাবে আমি ভালো কিছু অর্জন করতে পারি যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে। আপনার প্রতি যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, যদি আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনি যদি সৎভাবে চিন্তা করেন, আপনি যদি সোজা পথে চলেন, আপনি যদি ডাইনে বামে না যান, তাহলে বাধা আসবে, বাট আপনি সকল বাধা অতিক্রম করতে পারবেন। সো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার দল এবং আমার দেশ হচ্ছে সবার আগে। সো দেশের স্বার্থে আমাকে যেই দায়িত্বই পালন করতে দেওয়া হবে, আমি সেই দায়িত্ব অত্যন্ত সততা নিষ্ঠার সাথে আমি চেষ্টা করব পালন করার জন্য, এবং সেইখানে আমার নিয়তটা যদি সঠিক থাকে তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমিনুল ভাই। একটু অফিসটা কি দেখতে পারি আপনার? হ্যাঁ, শিওর, চলেন আমরা দেখে আসি। নতুন অফিসটা যেটা, সেটা আসলে বেশ ইউনিক। আমি সেটা সকালে উদ্বোধনের আগে বলছিলাম, আসলে এটা প্ল্যানটা কোত্থেকে আসলো আপনার যে এইভাবে করে একটা অফিস বানাতে? লুকস মোর লাইক এ কর্পোরেট অফিস ইফ ইউ সি, অর এজেন্সি, মানে না আসলে অ্যাড এজেন্সিগুলোর অফিস না, বিষয়টা হচ্ছে যে আমাদের দীর্ঘ এই রাজনৈতিক ক্যারিয়ারে আমি দেখেছি যে আসলে মানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরে কোনো অফিস নেই। তো সেই চিন্তা থেকেই আমাদের অফিস হয়ে গেছে হলো দক্ষিণে। তো দক্ষিণে গিয়ে আমাদের, হ্যাঁ, পল্টনে আমাদের ভাষা নিতে, সেই দক্ষিণে গিয়ে আমাদের অফিস করতে হয়। তো সেই চিন্তা থেকে আমি মনে করেছি যে একটু সুযোগ হলে আমি আমাদের উত্তরের ভিতরেই আমি একটি আমাদের মহানগর উত্তর বিএনপির একটি অফিস করতে চাই। তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে এই অফিসটি তৈরি করা, এবং অফিসটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমাদের আগামী নির্বাচনও যাতে আমি এই অফিসটিকে কাজে লাগাতে পারি। পাশাপাশি আমাদের মহানগর উত্তর বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের অঙ্গ সংগঠনে যারা নেতৃবৃন্দ আছেন, সকলেই যাতে তারা এখানে এসে যাতে আমাদের যে সাংগঠনিক যে কর্মকাণ্ড রয়েছে সেই কাজগুলো যাতে আমরা করতে পারি। সো ওই চিন্তা ভাবনা থেকেই আসলে এই অফিসটি করা। তো আজকে অফিসিয়ালি আলহামদুলিল্লাহ উদ্বোধন করেছি দোয়ার মাধ্যমে। সো আই হোপ অফিসটি একটু ডিফারেন্ট ভাবেই করা হয়েছে। খুবই ডিফারেন্ট, মানে ইট ডাজন্ট লুক লাইক আ পলিটিক্যাল অফিস। আমি যেটা বলছি, টিপিক্যাল পলিটিক্যাল অফিস। এই রুমগুলো কি মানে জাস্ট বসার জন্য? আমাদের এখানে দপ্তরের কাজ করার জন্য, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য, যেহেতু সামনে নির্বাচন, তো ওই চিন্তা থেকে আসলে এগুলো করা হয়েছে। এই পাশটার ডিজাইনটাও বেশ, মানে এখানে এখানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তিনি যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন এবং তিনি যখন সংগ্রাম করেছেন, সেই দীর্ঘ পথ চলা, তারপরে 90-এর পরে 91-তে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, সেই সময়কার অনেক ফটোশুট রয়েছে, এবং আমাদের আরাফাত রহমান কোকো ভাই যেদিন মৃত্যুবরণ করেন এবং তার সেই সময়কার কিছু ছবি রয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের এখানে বেশ কিছু ছবি রয়েছে। অতীত থেকে শুরু করে বর্তমান
এই পর্যন্ত মোটামুটি আপনার অনেক, কাছে হ্যাঁ আমার কিছু ছবি রয়েছে এখানে। সো সেই ছবিগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি। সর্বোপরি আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা, সেই ছবিগুলো এখানে রয়েছে। তো সবকিছু মিলে আমরা চেষ্টা করছি আরো সুন্দরভাবে এই অফিসটিকে যাতে সব আমাদের থেকে সুন্দর জিনিস হচ্ছে আপনার ওই পেইন্টিং গুলো। তিনি খুবই ভালো এটা শেষ করতে পেরেছেন, এবং আপনিও যে আসলে এগুলো চুজ করেছেন, মানে এই জন্য আপনাকে বিশেষভাবে সাধুবাদ জানাই। না থ্যাংক ইউ। এখানে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সহ, এবং আমার একটি ছবি এখানে দেওয়া আছে। ইউনিক একটি ছবি আসলে বাস্তবতা। তো ভাই আসলে অফিসিয়াল প্রচারণা শুরু হওয়ার আগেও আপনি বেশ ব্যস্ত, এর মধ্যে আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন আজকে, আমরা এটাকে বলি ডে উইথ দ্য ক্যান্ডিডেট। আমরা আপনার কনস্টিটিউয়েন্সিতে বেশ কিছু জায়গায় ঘুরেছি, কালকে আরো বেশ কিছু জায়গায় যাব সকাল থেকে, এভাবে করে আমরা শেষ করব। বাট আপনার সঙ্গে হয়তো বা ইন্টারভিউটা আর করা হবে না আপাতত, হোপফুলি নির্বাচনের পরে আরেকবার দেখা হবে, হয় আপনার এই অফিসে অথবা প্রবাবলি ক্যাবিনেটে। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা আজকে সারাদিন আমার সাথে সময় কাটিয়েছেন, দেখেছেন যে আমাদের রাজনৈতিক জীবনের সারাদিনের কিরকম কর্মকাণ্ড, কিভাবে ব্যস্ত সময় আমরা পার করি, এবং আপনাদের উপস্থিতিতে আমাদের নেতাকর্মীরা অনেক খুশি হয়েছে। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রবাবলি আমি এইভাবে বলতে চাই, প্রবাবলি প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার অর ফর আ বেটার বাংলাদেশ। করব কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম নূর সালাম ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি, সারাদিন মোটামুটি আপনাদের সাথে থাকার চেষ্টা করছি, যদিও সবসময় এখানে না, আপনাদের আসনের ভিতরেও গিয়েছিলাম। জি। আপনি তো যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত। জি, আমি পল্লবী থানা যুব দলের আহ্বায়ক। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনি যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত, যুব দল বিএনপির একটি সহযোগী সংগঠন, তো বিএনপি যাকে আসলে এই আসনে মনোনয়ন দিতে, আপনি তো তার সঙ্গেই কাজ করতেন। জি। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে, আমার যতটুকু জানি, আপনি এই আসনে যে প্রার্থী আমিনুল হক সাহেবের সঙ্গে কাজ করছেন। তো আমি যদি প্রথম প্রশ্ন করি, জনাব আমিনুল হক অ্যাজ এ প্রার্থী, অ্যাজ এ রাজনীতিবিদ, অ্যাজ এ স্পোর্টসম্যান, একজন সাধারণ মানুষ, এই হিসেবে উনি কেন অন্য সকল প্রার্থীর চেয়ে ব্যতিক্রম? আপনি কেন তাকে, আপনার দলীয় পরিচয়ের বাইরে আপনি কেন তাকে সাপোর্ট করেন? ওনার যে নেতৃত্ব বা ওনার মতো নেতৃত্ব আমি দেখিনি এই পর্যন্ত 33 বছর বয়সে। আমাদের উর্দুভাষীদের এখানে পানির সমস্যা আছে, ওখানে প্রায় অনেকগুলো পানির পাম্প করে দিয়েছেন নিজস্ব অর্থায়নে। আপনার কি মনে হয় যে উনি যা যা করছেন, একটা তো হচ্ছে উনি ব্যক্তিগতভাবে কিরকম, উনি মানুষের সাথে থাকতে পছন্দ করেন, মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন, উনি কাজ করছেন। আরেকটা হচ্ছে উনি যা যা করছেন ইলেকশনকে কেন্দ্র করে, কারণ প্রচারণারও কিছু বিষয় আছে, যদি অফিসিয়ালি প্রচারণাটা শুরু হয়। তো আপনার কি মনে হয় যে মানুষের কাছে উনি পৌঁছাতে পারছেন? উনি কি জিতে আসতে পারবেন? অবশ্যই। ওনার কথা শুনলেই সবাই বলে যে উনি এবার বাংলাদেশে সর্বোচ্চ ভোটে জিতবেন। এটা সাধারণ পাবলিকের কথা। তো অনেক ধন্যবাদ। আসলে আমরা শুনতে সারাদিনই ঘুরলাম, মোটামুটি কালকে আরো বেশ কিছু জায়গা কভার করার চেষ্টা করব। জি অবশ্যই, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন বাজে রাত 1টা। জনাব আমিনুল হক ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বেশ ব্যস্ত সময় পার করছেন, যে আমাদের সাথে কনভারসেশনটা শুরু করতে ওনার 12টার বেশি বেজেছে। We had a great conversation about how he wants to see his constituency, উনি কি কি কাজ করতে চান না চান। আমরা সকাল থেকে যদি আজকে সারাদিন রিক্যাপ করি, আমরা প্রথমে এসেছি সকালে, একদম শুরুতেই তিনি তার লোকাল কনস্টিটিউয়েন্সির লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, তারপরে তিনি বাজার করতে গেলেন। এই বাজারে তিনি সচরাচর এখন আর যাওয়ার সময় পান না, বাজারে যাওয়াটাও তার জনসংযোগের একটা অংশ ছিল, কারণ এই বাজারে তিনি ছোট থেকে বড় হয়েছেন। তখন তার মা যখন বেঁচে ছিলেন, তিনি আমাদের সঙ্গে শেয়ার করছিলেন যে তিনি কিভাবে এই জায়গাতে যেতেন। এর মাঝখানে আমরা তার লোকাল কনস্টিটিউয়েন্সির বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাদের মতামত জানার চেষ্টা করেছি, যে তারা আমিনুল হকের পদপ্রার্থিতা বলেন, আমিনুল হকের এমপি পদে লড়াই বলেন, বা হচ্ছে তাকে অ্যাজ এ লিডার বলেন, বা ওভারঅল ইলেকশনকে কিভাবে দেখছে সেটা বলেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আরেকটা বিষয় বলাই বাহুল্য, ঢাকা 16 আসন একটি খুবই ইউনিক এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদেরকে। ঢাকা 16 আসনে ইকোনমিক ডিসপ্যারিটি ইজ হিউজ। ঢাকা 16 আসনে 4.5 লাখের মতন ভোটার, এর মধ্যে 1,20,000-এর বেশি ভোটার উর্দুভাষী, যারা বাংলাদেশের নাগরিক কিন্তু তাদের নাগরিক অধিকার এখনও সীমিত। সকল বিষয় নিয়ে কাজ করতে হবে ঢাকা 16 আসনে, যে দলই বা যে প্রার্থী জিতে আসুক। জনাব আমিনুল হক এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল করবেন সেটা এখন দেখার বিষয়। আমরা কালকে সকালেও আসবো ওনার কনস্টিটিউয়েন্সিতে, আমরা যাব উর্দুভাষী জনগোষ্ঠীর মাঝখানে এবং কিছু নিম্ন আয়ের এবং কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। অন রেকর্ড, সাইফ রুবাবের সাথে। ঢাকা 16 এমন একটি আসন
যেখানে আরবান ডেমোগ্রাফিক কন্ট্রাস্ট, ইকোনমিক ডিসপ্যারিটি কন্ট্রাস্ট বিদ্যমান। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই অট্টালিকা, এই পাশেই দেখতে পাচ্ছেন একটি উর্দুভাষী ক্যাম্প। ঢাকা 16 আসনের এই ডেমোগ্রাফিটি সকলে মাথায় রাখতে হবে যখন ঢাকা 16-র রাজনৈতিক বিচার বিবেচনা বিশ্লেষণ করতে যাবেন। এখন আমরা উর্দুভাষী ক্যাম্পে গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই আসনে তো উর্দুভাষী জনসংখ্যা অনেক বেশি, জি, জি, জি। 1,20,000-এর বেশি। আপনারা যারা ক্যাম্পগুলোতে থাকেন, জি, জি। ক্যাম্পে তো বিভিন্ন রকমের সমস্যা, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা আছে। এর মধ্যে পানির সমস্যাটা একটা খুবই বড়। হ্যাঁ, পানির সমস্যা ছিল অনেক সময় দেখা গেল যে কুয়ার পানি খেতে হইতো বাধ্য হয়ে, হ্যাঁ, ওয়াসার পানি আসতো না। পরে আমিনুল ভাইকে আমরা সবাই এলাকাবাসীর সবাই বলার পর আমিনুল ভাই দ্রুত উদ্যোগ নিয়ে আমাদেরকে একটা পাম্প দিছে। এই ইরানি ক্যাম্পে হলো ধরেন 116টা বা 120টা মতন পরিবার, এবং এই সাইডে প্রায় ধরেন এই পাম্পে না হলেও 200 পরিবাররা এখানে পানি ব্যবহার করে। আপনাদের সমর্থন কোন দিকে যদি আপনারা আমাদের সমর্থন ইনশাআল্লাহ আমিনুল ভাইয়ের পক্ষেই। আমিনুল ভাই নিজে বলছিলেন যে আপনাদের একটা সমস্যা আছে, যে আপনাদের সবসময় একটা উচ্ছেদ আতঙ্কে থাকতে হয়। জি, জি, জি। আজকে 50 বছর থেকে উচ্ছেদ কখন রিয়ায়ন কর্তৃপক্ষ চলে আসে, কখন আপনার সিটি কর্পোরেশন চলে আসে, তো ওই বিষয়গুলোও তো আসলে হ্যাঁ, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা একটু সময় লাগবে, ওটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আশাবাদী যে উনি কিছু করতে পারবে। এই আসনে উনি ওনার মতন কোনো ব্যক্তি হয় না। আমিনুল ভাই ভালো মানুষ, হ্যাঁ, যোগ্যতা পাত্রী। আমাদের এলাকা এমপি হলে আমাদের অনেক উন্নয়ন হবে, আর আমরা ওনাকে শ্রদ্ধা করি। উনি যদি একটা এমপিও আসতে পারে আমাদের আস্তে আস্তে আমাদের একটা কোনো ব্যবস্থা, হ্যাঁ, ওনার সবার সাথে লোকটা ভালো। কাশির ওষুধ নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কাছে থাকলে তো ভালোই লাগে, যাইতেও কষ্ট কম লাগে। কখনো কি ওনার সাথে দেখা হয়েছে? ওনার বাসায় গেছিলেন? रास्ता में देखा बहुत बार, उनका पास जाके सब कोई बहुत कुछ पाई है। जगह जगह हम लोग सुन रहे हैं जो बहुत कुछ मिला है, जैसे कि 12 नंबर हम लोग के इलाके में नाला वाला ड्रेन सफा, रोड बनाना, सब कुछ अलाउ कर रहा है उनका माध्यम में। क्या उनका छाड़ा तो अभी यहाँ पर कोई है नहीं। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম লিটন। লিটন সাহেব, তো এই যে আমরা শুনছি যে আপনার এই ঘরটা বানাতে আমিনুল হক ভাই সাহায্য করেছেন। আপনি ওনার কাছে আপনার যেটা প্রয়োজন, আপনি এই প্রয়োজনটা তাকে কিভাবে জানাইছিলেন? আমি জানাইছিলাম ওনার লোক আছে ওনার মাধ্যমে, এখানে রিয়াজ ভাই আছে, ওই উনি সভাপতি আছে, ওনার মাধ্যমে। দেখেন উনি তো দায়িত্বে নাই, কোনো দায়িত্বে না, উনি একটা দলের একটা দায়িত্বে আছেন, এটা প্রার্থিতা করতেছেন, নির্বাচন করবেন। তারপরেও উনি আসলে কেন দিচ্ছে আপনার মনে হয় কি? আমি আসলে বোঝার চেষ্টা করছি, আপনার যেটা মনে হয়, আপনার কারো দিকে দেখার দরকার নেই, আপনি কেন দিছে এটা আপনার কেন মনে হয়? উনি খুশি মনে দিছে, সাহায্য করতে চাইছে সাহায্য মানুষকে। করতে, জি। উনি আমাও করছে, আর এই ক্যাম্পে আরো কয়েকজনটা করছে। হ্যাঁ, এটা শুনলাম। জি। উনি জিতবে ইনশাআল্লাহ জিতবে। তারপর আওয়ামী ওনার নাম কি লীগের মোল্লা সাহেব? ইলিয়াস মোল্লা। ইলিয়াস মোল্লা। আওয়ামী লীগের যেই লোকজন ছিল ওনারা তো বিভিন্ন ক্যাম্প দখল করে মানুষের ঘর বাড়ি পুরে দেয়, যার যেই ঘর পছন্দ ওইটাই যারা দখল করে নিত। আপনি এর আগে কি এখানেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ, কি পরিস্থিতিতে থাকতেন? বৃষ্টি আসলে আমাদের অনেক কষ্ট হতো। বৃষ্টি আসলে একদম হাঁটু পর্যন্ত পানি হতো, তারপর চাল থেকে পানি পড়তো, অনেক সমস্যা হতো। ড্রেনের পানি আসতো, গলি থেকে পানি আসতো বাসার ভিতরে, রুমের ভিতরে থাকা যেত না। এখন আপনাদেরকে উঁচু করে একটা রুম বানিয়ে দিয়েছে, আমি আশা করছি পানি। আমরা আরেকটি ক্যাম্প ঘুরতে ঘুরতে এবং আরেকটি ঘরের সন্ধান পেয়েছি, যেখানে আমিনুল ভাই আসলে এখানের যিনি বাসিন্দা তাকে জায়গা দিয়েছেন, তাকে ঘরটি করতে সাহায্য করছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি বাবা। আমি তো আমরা শুনেছি যে এই ঘরটা করতে আসলে আমিনুল ভাই সাহায্য করছে, তো এই যে আমরা জাস্ট আরো কয়েকটা দেখলাম, তো আপনি এই জিনিসটা তাকে কেমনে জানাইলেন? আমি আমিনুল ভাই আইছিলেন এখানে মিটিং এ 11 নম্বর রোডে 10 পিছনে, তো আমি বলছিলাম ওনাকে, উনি বললেন ঠিক আছে আমি করে দিব। তারপরে উনি, হ্যাঁ, উনি
তারপরে আমাদের করে দিলেন, আমাদের মুস্তাক ভাই ছিলেন, আমাদের ইকবাল ভাইরা ছিলেন, ওরা সব ভাই কাছে নিয়ে গেলে বলছেন উনি যে আমাদের এই বড় আছে তোমাদের এলাকার, ওনাকে নিয়ে আসবা, আমি বানাই দেবো। নিয়ে গেল ওরা, আমি গেলাম, উনি আমাকে বানাই দিলেন, আমাকে অনেক ভালো লাগলো, আনন্দ লাগলো। গরিব মানুষ আপনি এখন আগের অনেক থেকে অনেক শান্তি, আল্লাহর রহমতে। আল্লাহ ওনাকে জিতাই দেব। আগে বিধান ওনাকে জিতাইলে তো আপনাদের ওনাকে ভোট দিতে হবে। হ্যাঁ দিব তো, আমরা তো ভোট দিবই। 4টি ক্যাম্প ঘুরে যে জিনিসগুলো মনে হলে সেগুলো আপনাদেরকে আগেও শেয়ার করেছি। ক্যাম্পগুলোতে বিস্তর সমস্যা আছে। এটি জীবন ধারণের মানের কথা যদি আমরা বলি, খুবই নিম্ন মানের জীবন ধারণের সুযোগ সুবিধা এখানে। জনাব আমিনুল হক তাদের ভোট পাবেন বলে মনে হচ্ছে। ভোট পেলেও এই সমস্যাগুলো সমাধান করা তার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। তিনি বলছেন হি হ্যাজ আ প্ল্যান। তার প্ল্যান কতটুকু কার্যকর তিনি করতে পারেন দেখি। আমরা এখন আছি আরামবাগ হাউজিং সোসাইটির মাঠে। জিয়া অনূর্ধ্ব 14 ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ চলছে আজকে। এই মুহূর্তে হাফ টাইমে বিরতিতে আছে জনাব আমিনুল হক। এখানে অ্যাজ এ চিফ গেস্ট আজকের এই ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন, পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করবেন। তার বড় ভাই মঈন ভাইও এখানে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমিনুল ভাই ঢুকবেন। ইউথদের বর্তমান যে অবস্থা, এখানে তাদেরকে স্পোর্টসে ইনভলভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই আসলে স্মার্টফোন এডিকশন, ডিসওরিয়েন্টেড ফোকাস, এর বাইরে অন্যান্য সমস্যার কথা নাই বললাম, শুধু এইটুকু কথা বললেও আমরা এদিকে ঝুঁকে গেছি। সেখান থেকে ডাইভার্টিং টুয়ার্ডস স্পোর্টস ইজ হেলদিয়ার ইন এভরি আদার ওয়ে, হেলদিয়ার ইন এভরি আদার ওয়ে। ঢাকা 16 আসন, যেখানে বাংলাভাষী, উর্দুভাষী থেকে শুরু করে সমাজের উঁচু শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী এবং মধ্যম আয়ের সকল আয়ের মানুষের একটা মিশ্রণ দেখা যাচ্ছে। ট্রাফিক জ্যাম থেকে শুরু করে জলাবদ্ধতা, ইলিগাল ইলেকট্রিসিটির ইউজ, মাদক, কিশোর গ্যাং থেকে শুরু করে নানান সমস্যা রয়েছে। সমাজের একটি ডেমোগ্রাফিক শিফটের এবং সমাজের একটি ডেমোগ্রাফিক ডিফারেন্সের বেশ ভালো পরিচয় এই আসনে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন কি পারবেন ঢাকা 16 আসনের এই সমস্যাগুলোকে সমাধান করতে, মানুষকে সঠিক দিশার দিকে নিয়ে যেতে? সর্বোপরি তিনি কি পারবেন মানুষের মন জয় করে 12 ফেব্রুয়ারি ইলেকশন জিতে আসতে? দেখুন অন রেকর্ড উইথ সাইফুল।